আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স এবং আরও যত রকমের ফ্রন্টলাইন ইন্ডেক্স আছে সবার লং টার্ম চার্ট আজকে অ্যানালিসিস করব এবং এই বছরে এবং 2026-এর ফার্স্ট কোয়ার্টারে বা সেকেন্ড কোয়ার্টারে কেমন মার্কেট হতে চলেছে একটু টেকনিক্যালি বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনাদের সামনে তথ্য সহকারে জিনিসগুলো তুলে ধরবো। তার সাথে সাথে গোল্ড এবং সিলভার প্রাইস নিয়েও আলোচনা করব। গোল্ডে জানেন একদিনে অনেক পতন ঘটেছে এবং মানে ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট ফল হয়েছে, সেটা নিয়েও আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে দেখবেন, পুরো দেখবেন ভিডিওটাকে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। প্রথমেই দেখুন, যদি আপনাদের সামনে আমি তুলে ধরি যে মার্কেটে এখন হচ্ছেটা কি। আপনাদের সামনে ডেইলি চার্ট খোলা আছে, নিফটির ডেইলি চার্ট। সেখানে যদি দেখেন এই এই সময়টা একটু কনসলিডেট করেছিল, এই জোনটা একটু কনসলিডেট করেছিল, তারপর আবার একটা র্যালি দিয়েছে, আবার এই সময় কিন্তু একটু কনসলিডেট করছে, যা কিন্তু ঠিকঠাক। হ্যাঁ, মার্কেট ঠিকঠাক। মানে এখন 25,600 বা 25,650 এই লেভেলটার দিকে একটু নজর থাকবে। যতক্ষণ এই লেভেলটা হোল্ড আছে তেমন প্রবলেম নেই। আজকে যদিও মান্থলি এক্সপায়ারি ছিল, তার জন্য একটু ভোলাটিলিটি প্রথম হাফে ছিল, কিন্তু ঠিক আছে। যদি একটু মিডিয়াম টার্মে দেখেন, মার্কেট বুলিশনেস কিন্তু আছে। ব্যাপারটা বোঝা যাবে আপনি উইকলি চার্টে এলে। উইকলি চার্টে যদি আসেন তাহলে দেখুন ব্যাপারটা কি হচ্ছে। উইকলি চার্টে এত উইক ধরে কিন্তু পুরো একদম কি বলে একটা রেঞ্জ বাউন্ডের মতো মার্কেটে ছিল, তেমন কিছু করছিল না, এক্সেট্রা এক্সেট্রা। অনেক দিন বা অনেক সপ্তাহ, অনেক মাস ধরে আমাদেরকে মার্কেট ওই দেখাচ্ছিল যে কখনো উঁচু যাব, কখনো নিচে যাব, এই এরকম, মানে যাকে বলে কনসলিডেশন মার্কেট। কিন্তু আলটিমেটলি এই যে টপ করেছে তার উপরে কিন্তু এখন স্টে করছে। এই যে আগের উইকলি টপ ছিল, যেটা 30শে জুন মোটামুটি হয়েছিল 25,600-650, সেই জোনের উপরে কিন্তু এখন ব্রেকআউট দিয়ে তারপর টিকে থেকেছে। আপাতত 2 সপ্তাহ ধরে যতই ক্যান্ডেলগুলো দেখুন না কেন একটু স্টে করছে। এইভাবেই মার্কেট হয়, একটা রেজিস্ট্যান্সের উপরে গেলে একটু স্টে করে, তারপর নতুন রেজিস্ট্যান্সের কাছে যায় বা নতুন হাইকে নেয়। আপনারা জানেন সামনে বাধা 26,000। 26,000-এর উপরে গেলে কিন্তু এই 26,200 যদি ক্লোজিং বেসিসে বলেন যে হাই হয়েছিল প্রায় আশেপাশে 26,200, সেটা কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা ক্রস করতে। আপনাদের যদি মনে থাকে, এবং প্লিজ কমেন্ট করে নিচে জানাবেন কেউ, যদি মনে থাকে 3-4 মাস আগে আমার ভিডিও খুলে দেখুন, সেখানে আমি কিন্তু আপনাদের সামনে একটা ভিডিও এনেছিলাম যে 22,000 নাকি 26,000 এই বছরে 2025-এ মার্কেটকে আমি কোথায় দেখছি। সেখানে কিন্তু তথ্য সহকারে বলেছিলাম যে হ্যাঁ, মার্কেটে আমি বেশি প্রবাবিলিটি 26,000 হওয়ার, এবং সেটা তো দেখা যাচ্ছে 26,000 তো এই বছরে হয়েও ছিল আবার, কিন্তু এখন তো মনে হচ্ছে লাইফ হাইও ক্রস করতে পারে, নতুন লাইফ হাই আমরা হয়তো 2025-এ দেখতে পারি। তো 2025-এ 26,000 যাবে কিনা তাই নিয়ে অনেক আগেই ভিডিও করে কিন্তু আমি টেকনিক্যালি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, এবং এটাও বলেছিলাম মার্কেট 26,000-এ গেলেও অনেক স্টক থাকবে যারা কিন্তু আগের বুলরানে যারা পার্টিসিপেট করেছিল 2024-এ, তারা কিন্তু অনেকেই তাদের পুরনো দামে ফিরে আসবে আসতে নাও পারে এবং আসবেও না। আপনারা দেখেছেন তার মধ্যে অনেক স্টক আছে এর মধ্যে যারা কিন্তু নতুন, মার্কেট প্রায় লাইফ হাইয়ের কাছে, কিন্তু সেই সব স্টক কিন্তু নিজের হাইয়ের থেকে প্রায় 30%, 20% এখনো নিচের দিকে আছে। তো এরকম হয়, ক্যাচ আপ র্যালি ফ্যালি চলে। তো যাই হোক, মার্কেট একদম ঠিক আছে, নতুন লাইফ হাইয়ের কাছে আসছে, আর 26,000 ক্রস করলে তো নতুন লাইফ হাই শুধু সময়ের অপেক্ষা। এই কথাটা একটু মনে রাখবেন। নিচের দিকে এখন 25,600-650 এই জোনটার দিকে একটু নজর রাখবেন। আচ্ছা, এইবার আমি আসবো একটু ব্যাংক নিফটি। আগে সেক্টরগুলো দেখে নিই, তারপর আমি গোল্ড ফোল্ডেও আসবো। ব্যাংক নিফটির যদি দেখেন লাইফ হাই এর কাছে ট্রেড করছে। কাছে মানে কি, লাইফ হাই প্রায় লাইফ হাই এর দিকেই ট্রেড করছে। সুন্দর, মানে কি বলে, চার্ট প্যাটার্ন খুব সুন্দর। একটু বাড়ার পর কনসলিডেট করছে, তারপর বাড়ছে, মানে ধীরে সুস্থে যাকে বলে, ওই রকেট গতিতে বাড়া নয়। সুতরাং ব্যাংক নিফটির উপর যথেষ্ট ভরসা আছে। এমনিতে প্রাইভেট সেক্টর ব্যাংক বলুন, পাবলিক সেক্টর ব্যাংক বলুন, ভালো করছে। ছোট ছোট ব্যাংকগুলোও ভালো করছে, যেমন ছোট সরকারি ব্যাংক যার মধ্যে পিএনবি আছে, কয়েকটা ব্যাংক বেশ ভালো করছে, চার্ট দেখলেই তা বুঝবেন। ইন্ডিয়া ভিক্স একটু দেখতে হয়, মাঝখানে একটু, মানে মাঝখানে না,
অনেক সপ্তাহ আগে প্রায় এপ্রিল এইসব নাগাদ দেখুন 21-22-এ উঠেছিল, তারপর থেকে কিন্তু 21-22 কেন 15-16রই মুখ আর দেখা যাচ্ছে না, ওই 11-12-13 এর মধ্যেই রয়েছে, যেটা কিন্তু লো ভোলাটাইল মতন বোঝা যায়। মাঝে মাঝে একটু ইনক্রিজ করে, কিন্তু ঠিক আছে, এখনো অ্যাভারেজ যে ভিক্স দেখেছিলেন 2024-এ তার থেকে কিন্তু নিচেই আছে। আচ্ছা, ভিক্স মানে ভোলাটিলিটি ইন্ডেক্স, নিফটি স্মল ক্যাপ উইকলি চার্টে দেখছি, স্মল ক্যাপ উইকলি চার্টে লাইফ হাই হতে এখনো অনেক দেরি, তবে যে চালটা দেখাচ্ছে সেটা কিন্তু ঠিক। এই যে বিগ রেড ক্যান্ডেলটা হয়েছিল তার প্রায় পুরোপুরি সেটা পুষিয়ে দিতে পেরেছে, সুতরাং এটা একটা বুলিশ লক্ষণ আছে। এবং আমার মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখেন, মিড ক্যাপ ইন্ডেক্সও সুন্দর র্যালি করছে, লাইফ হাই থেকে অনেকটা মানে একটু নিচে আছে, কিন্তু তাও লাইফ হাইকে চ্যালেঞ্জ করছে। আপনাদের যদি মনে থাকে কিছু দিন আগে আমি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম একটা সেক্টর, যে সেক্টরটা আমার মনে হয় এই বুলরানের প্রথম কাণ্ডারি হবে, এবং আমি বলেছিলাম লার্জ ক্যাপ সেক্টর, এবং আপনার নিফটি প্রথমে মনে হয় লাইফ হাই করবে, তারপর মিড ক্যাপ স্মল ক্যাপগুলো ক্যাচ আপ করবে, কিন্তু প্রথম র্যালিটা কিন্তু নিফটির হাত ধরেই আসবে, মানে লার্জ ক্যাপের হাত ধরেই আসবে সেটা। আর যদি আপনারা মুহুরত ট্রেডিংয়ের দিন আমি 10টা স্টক বা 10টা কোম্পানির নাম স্টাডি পারপাসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নেবেন। এই ভিডিওর শেষে আমি শেষের স্ক্রিনে আমি সেটা দিয়ে দেব, সেটা অবশ্যই দেখবেন যদি মিস করে থাকেন। 10টা স্টকের নাম স্টাডি পারপাসে আমি বলেছিলাম। আচ্ছা, সিএনএক্স আইটিতে আসি। আইটি জানেন একটু আন্ডার প্লে করছে, তবে যারা একটু লং টার্মে বিশ্বাসী তাদের যদি আইটি সেক্টরের এক্সপোজার থাকে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। যদি আপনার একটা মিক্সড পোর্টফোলিও আছে, ধরুন 20টা স্টকের পোর্টফোলিও, তার মধ্যে 2-3টে আইটি স্টক আছে, একদম ওয়েল অ্যান্ড গুড। যদি ফ্রন্টলাইন আইটি স্টকে থাকেন, ইনফোসিস, টিসিএস, ভেঙে পড়ার কারণ নেই, ঠিক এরা উঠে দাঁড়াতে জানে। আমি বারবার বলছি কনসোলিডেশন মানে খারাপ হয়ে যায়নি। হ্যাঁ, এখন এআই টেআই আসছে, মানে একটু বিজনেসে গ্রোথে একটু দাঁড়াবে ইন্ডিয়ান সার্ভিস সেক্টরের যে জিনিসগুলো আছে, ঠিক আছে, কিন্তু এরা ডাউন অ্যান্ড ডাস্টেড নয়, মানে একদম এদেরকে বার করে দেবেন না। টিসিএস, ইনফোসিসরা ঠিক জানে কিভাবে ফিরে আসতে হয়, তারা ঠিক ব্যাপারটা করে নেবে। তাই জন্য আইটি সেক্টর নিয়ে আমি ওই মুহুরত ট্রেডিং এর দিনেও বলেছিলাম, প্লিজ একটু ভিডিওটা পারলে দেখে নেবেন। ফার্মা কনসোলিডেশন ফেজে আছে, না কিছু স্পেশাল করছে, না কিছু, এই যদি এক্সপোজার থাকে তো ইটস ওকে। আলাদা করে এক্সপোজার নেওয়ার দরকার, মানে আমি পার্সোনালি নিতে চাইবো না। একটা ডাইভার্সিফাইড যদি পোর্টফোলিও থাকে, ধরুন নিফটি নেওয়া আছে, বা মানে নিফটি 20 বা নিফটি ফান্ড নেওয়া আছে, সে তার মধ্যেই তো ফার্মার এক্সপোজার চলে আসবে, সান ফার্মা থেকে শুরু করে বিভিন্ন ফার্মা সেক্টরের স্টক চলে আসবে, দেন ইটস ওকে। আলাদা করে ফার্মা সেক্টরের মানে নেওয়ার মানে হয় না। পিএসসিটা দেখে নি, সিএনএক্স পিএসসি মানে পিএসইউ সেক্টর, ঠিক আছে, দারুণ এখান থেকে র্যালি দিয়েছে। আপনি যদি দেখেন পিএসইউ সেক্টরের র্যালিটা একবার দেখুন। অনেকে বলবেন যে পিএসইউ সেক্টরের স্টকগুলো দাদা কবে নতুন দাম পাবে, ভেরি সরি। যদি আপনারা দেখেন, আমি মাঝখান থেকেই নিচ্ছি, একদম লো থেকে নিচ্ছি না। সেক্টর মানে এক বছরের মধ্যে প্রায় 144%, 150% ইন্ডেক্স র্যালি দিয়েছে। স্টকগুলো তো 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়েছে। তাহলে তারপর তো দেখুন 1-2 বছরও যদি ও কনসোলিডেট করে, কিছু করার নেই, আপনাকে সেই সময়টা দিতে হবে, ঠিক আছে। না হলে গ্রোথ স্টকে থাকুন বা মিউচুয়াল ফান্ডে থাকুন, আলাদা ব্যাপার। না হলে বা চার্নিং করতে হবে স্টকের, যখনই দেখবেন যে এই এরকম রাউন্ডিং টপের মতো করছে বেরিয়ে যাবেন, আবার যখন হায়ার হাই হায়ার লো করবে তখন আবার এন্ট্রি করতে হবে, মানে টাইমিং করতে হবে, তাহলে টেকনিক্যালটা একটু জানতে হবে। এইভাবে যদি আপনি টাইম মার্কেটকে করতে চান তাহলে অবশ্যই টেকনিক্যালটা করতে হবে, হ্যাঁ, টেকনিক্যালটা জানতে হবে। তাও ভুল হতে পারে, কিন্তু তাও অনেকটা, মানে টপ আর বটম ধরতে পারবেন না, কিন্তু অনেকটা কাছাকাছি একটু ব্যাপারগুলো হয়ে যায়। ফার্মা নিয়ে বলেছি, অটো সেক্টর, সরি। আচ্ছা, তার মধ্যে পিএসইউ ব্যাংক নিয়ে যেহেতু আমি বলেছি, আলাদা করে বলার নেই। পিএসইউ ব্যাংকটা দেখতেই পাচ্ছেন সুন্দর উপরে যাচ্ছে। আমি এসবিআই এর কথা বলেছিলাম কিছুদিন আগে, পিএনবির কথা তো আমি বলি, খারাপ নয় এগুলো। এবার সময় লাগে সব কিছুরই ম্যাচিওর হতে, কিন্তু দে আর অল অ্যাজ আ হোল ব্যাংক নিফটির প্রতি আমি মানে ভরসা আছে। অটো সেক্টর কনসোলিডেট করছে, আবার উপরের দিকে যাওয়ার জন্য মোটামুটি রেডি হচ্ছে। দেখুন এখানেও অনেক সপ্তাহ ধরে কনসোলিডেট করেছে, তারপর ব্রেকআউট, আবার এখন কনসোলিডেট, ঠিক আছে। এখন দেখুন সবাই একটু দাঁড়িয়ে আছে, দেখছে ট্রেড ডিল নিয়ে কি হয়। ইউএস এর সাথে জানেন ট্রেড ডিল নিয়ে অনেক কিছু কথা শোনা যাচ্ছে,
যতক্ষণ না হাতে কলমে কিছু হচ্ছে, খাতায় কলমে, ততক্ষণ বোঝা যাচ্ছে না, কিন্তু সেই দিকেও বাজার একটু নজর দিয়ে কিন্তু রেখেছে। আচ্ছা, এফএমসিজি সেক্টর ভালো করছে, কনসলিডেট করছে, তবে জানেন বুল মার্কেটের এরা পার্টিসিপেন্ট ততটা নয়, সুতরাং ঠিক আছে, মানে এফএমসিজি খারাপও নয় ভালো নয়, এরকম চলছে, মানে বলে না নো, মানে নো লস নো গেইন টাইপের ব্যাপার একটা। সিএনএক্স মেটাল, মেটাল সেক্টর ব্রেকআউট দিয়েছে, এবং জানেন যদি একটু ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর আসে মেটাল সেক্টরটা ভালো হয়। এবং আমি এটা আমার কি বলে ৪-৫ দিন ওই মুহুরত ট্রেডিং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, একটু মনে রাখবেন, যে এই কথাও হচ্ছে যে এখন জানেন অনেক জায়গায় যুদ্ধবিরতি হচ্ছে, স্পেশালি গাজা এসব জায়গায়। সেখানে যদি নতুন করে ইউক্রেনেও শোনা যাচ্ছে হবে, তো সেখানে যদি আবার নতুন করে কনস্ট্রাকশন, আবার নতুন করে সবকিছু বিল্ট আপ যখন শুরু হবে বা হবে, আজকাল যখনই হোক হবে তো একসময়, তখন কিন্তু মেটালের চাহিদাটা বাড়বে, এবং সেই জন্য মেটালের দিকে একটা কিন্তু একটা বলে আর্লি প্লে, সেই জিনিসটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, এই সেক্টরটাকে আমি অতটা বেশি ফলো করি না, কারণ গ্লোবাল কমোডিটি খুব, গ্লোবাল রাজনীতির উপর খুব ডিপেন্ডেন্ট, এইদিক ওদিক করে। সুতরাং আপনারা যারা খুব গ্লোবাল পলিটিক্স বা গ্লোবাল কি হচ্ছে ওই দিকে নজর রাখতে যদি না পারেন, তাহলে মেটাল সেক্টরে ডাইরেক্ট বেশি এক্সপোজার নিয়ে লাভ নেই, কারণ আপনাকে অনেক খবর রাখতে হবে, যেটা একটু একজন রিটেল ইনভেস্টর বা ট্রেডারের পক্ষে একটু অসুবিধাজনক, সেটা আমি মানি। ঠিক আছে, আচ্ছা, সিএনএক্স এনার্জি সেক্টর ঠিক আছে মোটামুটি। আমার যদিও বলেন এনার্জি সেক্টর আলাদা করে না, আমার পাওয়ার সেক্টরের উপর আই এম বলিশ। পাওয়ার সেক্টরের মধ্যে অবশ্যই টাটা পাওয়ারের কথা আসবে, সিজি পাওয়ারের কথা আসবে, অল্প হলেও আদানি পাওয়ারের কথা আসবে। আদানির স্টক আমি অতটা কভার করি না, কিন্তু যদি করতেই হয় আদানি পোর্টস অ্যান্ড আদানি পাওয়ার, এই দুটো কোম্পানিকে আমার মোটামুটি খারাপ লাগে না। আচ্ছা, গোল্ডে আসি, সব থেকে আপনাদের যেটা খুব ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এতক্ষণে যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে একটু লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনো সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করেননি, প্লিজ গুগল প্লে স্টোরে যান, সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নিন, লিঙ্ক দেওয়া আছে নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং প্রথম কমেন্টেও আমি দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু আমি নতুন যা কিছু আমার কোর্স থাকে বা যা কিছু থাকে, অনেক ফ্রি কন্টেন্টও থাকে, সেই অ্যাপের মাধ্যমে পাবেন। অ্যাপটা ইনস্টল করে রেখে দেবেন, ওখানে বিভিন্ন আপডেট আমি কিন্তু টাইম টু টাইম দিয়ে থাকি। গোল্ডে আসি, গোল্ডে দেখুন কি হয়েছে, এরকম বেড়েছিল, এবং আপনারা আমার মনে হয় ওই মুহুরত ট্রেডিং এর সময় প্রচুর লোক গোল্ড নিয়ে প্রশ্ন করেছেন, এবং আমি বারবার বলেছি যে গোল্ড যদি ৩-৪ সপ্তাহ আগে যদি আপনাদের মানে ভালো লাগেনি, তাহলে এখন ভালো লাগছে কেন? মানে হঠাৎ করে যখন মিডিয়া খুব কাভার করছে তখন একটু দাঁড়ান। গোল্ডের মতোই, মানে র্যালি করবে, তারপর আবার ঠান্ডা হবে, তারপর আবার যাবে। গোল্ড মানুষের কাছে থাকাটা খারাপ নয়, এবং ডিজিটাল গোল্ড আপনার যদি পোর্টফোলিওর 5%, 6%, 7% থাকে, তাহলে নাথিং হার্ম অন দ্যাট, মানে থাকতেই পারে, রাখতে পারেন। কিন্তু এই নয় যে গোল্ডই 50% আমি পোর্টফোলিওতে গোল্ড দিয়ে ভরিয়ে দিলাম, তা অবশ্যই নয়। তো সেই জন্য হ্যাঁ, কারেকশন হয়েছে মোটামুটি 2 সপ্তাহে, একটু কারেকশন ভালো হয়েছে। যদি ডেইলি একদিন দেখেন, একদিন মানে বিশ্বের বাজারে গোল্ড 6%, 7%-এর মতো পড়েছিল, যেটা মানে হিস্টোরিক্যালি একদিনে অনেকটা বড় ডাউন হয়েছিল। তো এরকম চান্স দেয়, এবার সেই অনুযায়ী আপনার যদি একটু লং টার্ম ভিউ থাকে দেন ওকে, না হলে কিন্তু গোল্ড যা র্যালি দিয়েছে, তারপর এবার এটা মনে রাখবেন, যা র্যালি গোল্ড দিয়েছে তারপরে কিন্তু 1-2 বছর যদি ও কনসোলিডেটও করে, ধরুন নেক্সট 1 বছর, ধরুন কথার কথা বলছি, রিটার্ন যদি নাও দেয়, তাহলে কিন্তু মানে ওই শিকায়ত করার কোনো জায়গা আমাদের নেই, কারণ যা ও রিটার্ন দিয়েছে। কারণ একটা সময় এগুলো কমোডিটি, এগুলো একটা সময় গিয়ে দাঁড়াবে। কারণ দেখুন, চায়না গোল্ড কিনছে, বিভিন্ন দেশ গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে, তার জন্য একটু ডিমান্ড আসবে, কিন্তু যখন তাদের কেনাটা একটু দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, কিনতে কিনতে তারাও তো একটু দাঁড়াবে, তখন গোল্ড আবার নিচের দিকে আসবে বা একদিকে থাকবে। ঠিক আছে, অ্যাজ আ কমোডিটি গোল্ডের চাহিদা থাকবে সব সময়, কিন্তু আপনার দরকার যতটা ততটাই গোল্ড রাখুন, ব্যাস, তার বেশি নয়। ওকে, মানে গোল্ডের থেকে নেক্সট ইয়ারেও 70% রিটার্ন ওর অতটা আশা না করাও ভালো, গোল্ড এবং সিলভার দুটোর ক্ষেত্রেই আমি বলছি। ঠিক আছে, সিলভারটা দেখুন, সিলভারের মেন হয়েছে ক্যাচ আপ র্যালি। যখন গোল্ড বাড়ছিল, প্রথম দিকের যে গোল্ডের মুভমেন্টটা হয়েছিল, সেই সময় কিন্তু সিলভার পার্টিসিপেট করেনি। সিলভারের চার্ট আর গোল্ডের চার্টটা পাশাপাশি রেখে দেখুন, তখন সিলভার পার্টিসিপেট করেনি। তা এখন ক্যাচ আপ র্যালিটা এই সময় হচ্ছে, তাই জন্য 6 মাসে গোল্ড প্রায় ডবলের মতো হয়ে গেছে, এবং সেটা দেখে আপনারা লাফিয়ে পড়ছেন। আসলে না, যেহেতু গোল্ড বেড়ে গেছে, সিলভার তখন ক্যাচ আপ করেনি, এখন সেটা ক্যাচ আপ করছে, তাই শর্ট টার্মে বেশি একটু দেখছেন।
মানে তার জন্য ঝাঁপিয়ে পড়ে কিছু করতে হবে না। আপনার নিয়ম মতো যেরকম মনে হয় সেরকম, যদি 5% মতো গোল্ড রাখতে হয় পোর্টফোলিওতে, সেরকম আস্তে আস্তে অ্যাকুমুলেট করুন এবং এই মেন্টালিটি রাখুন যে নেক্সট 2 বছর যদি গোল্ড কনসোলিডেটও করে, ইটস ওকে। যারা ভাববেন না না আমার তো তা চাই না, তাহলে তো ওই যখন একদম খারাপ হবে তো তার জন্য ওয়েট করুন। ঠিক আছে, কখন খারাপ হবে সেটা কেউ জানে না। আপনি দেখুন এখান থেকে র্যালিটা কি হয়েছিল, যখন এই সময়ও চলছিল 2019-20, তখনও মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে। তারপর দেখুন এত বছর ধরে এত দিন ধরে কিন্তু কনসোলিডেট করেছে। এটা যদি দেখেন প্রায় 2 বছরের কনসোলিডেশন, যেহেতু একটা বড় মুভ হয়েছে। তারপর আবার দেখুন একটা বড় মুভ হয়েছে। এখনো কিন্তু 1-2 বছর তারপরও কনসোলিডেট করতে পারে। পারে। এই ব্যাপারটা রাখুন। তখন কিন্তু ভেঙে পড়লে হবে না, "এই বাবা তাহলে নিয়ে ফেললাম কেন?" তাহলে আপনি, যারা ওয়েট করতে পারেন না তারা প্লিজ ইনভেস্ট করবেন না। তাহলে তারা ট্রেডিং এর জন্য আসুন। ট্রেডিং তো ১-২ সপ্তাহের জিনিস, আপনার সেটআপ অনুযায়ী কাজ করবেন বেশি। কারণ এতটা মুভ হওয়ার পর, এতটা মুভ বলছি কেন? এইখান থেকে তো ব্রেকআউট দিয়েছে। এই ব্রেকআউটের থেকে যদি আমি দেখি, এই ব্রেকআউটের থেকে গোল্ড মোটামুটি ফেব্রুয়ারি থেকে অক্টোবর, আ মোটামুটি ওই ১ বছর বলতে ১-১.৫ বছরের মধ্যে ১-১.৫ বছরে গোল্ড ১০০% রিটার্ন দিয়েছে। ১০১% দেখতে পাচ্ছেন। হয় ১-১.৫ বছরে গোল্ড ১০১% রিটার্ন, এটা কি নরমাল? এটা কি নরমাল গোল্ডের রিটার্ন? নিজেই জানেন নয়। তাই জন্যই এরপরে যদি ও ২ বছর কনসোলিডেট করে, কোনো কমপ্লেইনের জায়গা নেই। তখন বলবেন না, "এই দাদা এই গোল্ডটা তো নিলাম, এবার বাড়ছে না কেন?" আরে বাড়ছে না কেন মানে? আপনি তো ১০০% বাড়ার পর নিচ্ছেন। তার জন্য তাকে তো আবার টাইম দিতে হবে। তো এই ব্যাপারটা একটু মাথায় রেখে কাজগুলো করবেন। প্লিজ ফোমোতে পড়বেন না। যাই করুন না কেন। গোল্ড ইনভেস্ট করা ভালো কিনা তার উত্তর আমি দিয়েছি। নিজের রিস্ক অনুযায়ী ৫% যদি এক্সপোজার থাকে আ খারাপ নয়। ঠিক আছে। এছাড়া তো ঘরে তো গোল্ডের জুয়েলারি সবারই থাকে হয়তো। সেই এক্সপোজারটাও দেখবেন। কারোর যদি ফিজিক্যাল গোল্ড অনেক বেশি থাকে, আলাদা করে গোল্ড কেনার কোনো মানে হয় না। গোল্ড আর সিলভার নিয়ে তো বললাম। আ বিশ্বের দিকে একটু নজর রাখবেন। চায়নার সাথে ট্রেড ডিল ইউএস এর হচ্ছে কিনা সেই দিকে একটু নজর রাখবেন এই কামিং উইকগুলোতে। কারণ এখন এশিয়ার সফর করছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে কি হয় একটু সবার দিকে নজর থাকবে। সেই দিকে একটু নজর রাখবেন। কোনো কিছু যদি ভারতের নিরিখে কিছু হয় যেটা ভারতের শেয়ার মার্কেটকে প্রভাব ফেলতে পারে, আমি তো অবশ্যই ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনাদের স্ক্রিনে ভিডিও চলে আসবে, যেটা মুহুরা ট্রেডিং এর দিন যে লাইভে আপনাদের সাথে ছিলাম এবং ১০টা কোম্পানির নাম আমি আপনাদের সাথে স্টাডি পারপাসের জন্য ডিসকাস করেছিলাম। সেই ভিডিওটা আপনার স্ক্রিনে চলে আসবে। প্লিজ ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।